যেই দ্রুত গতিতে হাসিনা পলায়ন করেছে সে তো দ্রুত গতিতে তার রিফর্ম হয়। উনি ওইখানেই বসে আরেকজনকে ফোন দিচ্ছেন। আমার কল্পনায় নেই যে এইভাবে অপারেট হয়। প্রধান বার্তা ছিল যে বাংলাদেশের রিফর্মের প্রতি বা ইউনূস সাহেবের প্রতি তাদের যে সমর্থন, যে মিটিংগুলি আসলে মোটা দাগে বাইডেন সহ হয়েছে, ওইখানে হি ওয়াজ ট্রিটেড লাইক এ রক স্টার। সেখানে সরকারের মেয়াদটা কতদিন হবে? বড় একটা গণহত্যা হলো। আওয়ামী লীগের কোন লিডারকে দেখেছেন যে এই গণহত্যাকে কন্ডেম করতে? বাংলাদেশের ইতিহাসে এই বিচারটা আমাদের করতেই হবে। কারা এটা অর্ডার করবে? কেন এই ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করা হলো? সুপ্রিয় দর্শক, মানবজমিন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাজিদুল হক। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জনাব শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। শফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। শফিক ভাই দীর্ঘ একটা সময় সাংবাদিকতা করেছেন, প্রায় 3 দশক তার সাংবাদিকতার ক্যারিয়ার। এর মধ্যে 2 দশক উনি কাজ করেছেন এএফপিতে, ঢাকা অফিসে। এবং আমরা যাদেরকে শুদ্ধ সাংবাদিকতার একটা নজির হিসেবে দেখি, শফিক ভাই তাদের একজন। এবং যারা ওনাকে চিনেন বা ওনার পরিচিত তারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে উনি ঢাকা ডায়েরিতে নানা রকম আগ্রহ উদ্দীপক লেখা প্রায় প্রতিদিনই লিখে যাচ্ছেন। এখন অবশ্য একটু কমেছে যেহেতু সরকারি দায়িত্ব পালন করছেন, তবে তার ওই লেখাগুলি নিয়ে আমাদের সমাজে, রাষ্ট্রে আসলে অনেক আলোচনা হয়েছে। আমরা হয়তো আশা করি যে কখনো হয়তো এগুলি বই আকারেও আমাদের হাতে এসে পৌঁছাবে। তো শফিক ভাই, যেটা হচ্ছে গত প্রায় 2 মাস ধরে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করছেন। তো এই যে 3 দশকের সাংবাদিকতা এবং 2 মাস একটা অন্য ধরনের জব, এটা আপনার আসলে অভিজ্ঞতাটা কেমন? এটা তো খুবই এক্সাইটিং ইন এ সেন্স যে আমার ধারণা ছিল না যে একটা সরকারি একজন কর্মচারী কতটা ইন্টেন্সিভ কাজ করেন। আমাদের তো গভর্নমেন্টের মেকানিক্সটা আমরা বাইরের থেকে জানতাম যে মিনিস্ট্রি আছে, একটা প্রাইম মিনিস্টার, তো এখন তো চিফ অ্যাডভাইজার, একটা সেক্রেটারিয়েট আছে, ওনার সাথে কিছু লোক কাজ করেন, মিনিস্ট্রিতে কিছু লোক কাজ করেন, ডিসিশন মেকিংগুলো কীভাবে হয় এটা একটু হালকা ধারণা ছিল। বা আমরা জানতাম ইনাকে ফোন দিলে এই কোডটা পাবো বা এখন আমরা দেখছি যে কিভাবে কাজগুলো হয়, কতটা ইন্টেন্সিভলি কাজ করেন তারা। আমার ব্যুরোক্রেসির উপরে রেসপেক্ট বেড়ে গেছে। আমি বলবো বাংলাদেশে যে গিভেন দ্য লিমিটেশন তারা যে কাজগুলো করছেন অনেক, এটা আর খুবই, আর বিশেষ করে প্রফেসর ইউনূসের সাথে কাজ করা এটা তো অনার। আমি যে আগে যেটা ওনাকে দেখেছি খুব একটু দূরের থেকে, আমরা দেখেছি ওনাকে কিভাবে সাফার করানো হয়েছে, ওনার প্রতি যেই ধরনের কেসগুলো, ফালতু কিছু কেস, সব কেস দিয়ে ওনাকে হ্যারেস করা হয়েছে, সেটা আমরা দূরের থেকে দেখেছি। এখন এসে ওনার সাথে কাজ করার পরে আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেছে। যেটা আসলে বলা হয় যে পৃথিবীতে যারা বেঁচে আছেন এখন যেসব মানুষ, এদের মধ্যে প্রফেসর ইউনূস সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন। তো উনি তো এবার প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সফর করলেন এবং সেখানে আপনিও ছিলেন। আসলে ঠিক মোটামুটি আসলে কতগুলি মিটিংয়ে উনি অ্যাটেন্ড করেছেন বা অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার হিসাবে তো 50টার উপরে মিটিংয়ে ছিলেন 4 দিন। খুবই ইন্টেন্সিভ মিটিং ছিল। আমরা তো গেলাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 23 তারিখ রাতে আর 24 তারিখ থেকে একটানা মিটিং হতে থাকলো এবং 27 তারিখ রাতে মিটিং শেষ করেই আমরা রওনা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা খুবই হেকটিক ছিল, বাট মিটিংগুলো একের পর এক মিটিং উনি অ্যাটেন্ড করতেছেন, কথা বলতেছেন। 2টা বিষয় এখানে। একটা হচ্ছে যে ওনার তো পরিচিতি, নিউ ইয়র্ক ওনারই শহর, এরকম। ওইখানে হি ওয়াজ ট্রিটেড লাইক এ রক স্টার। সেখানে সবাই মনে হচ্ছে নিউ ইয়র্ক একটা গ্রামের একটা ছেলে ফিরে এসছে, ঠিক না? সে সবাই এসে তাকে হাত করতেছে, কথা বলতেছে। এটা একটা অদ্ভুত অনুভূতি এটা দেখার। আর একটা হচ্ছে যে ওয়ার্ল্ডের যারা টপ লিডার সবাই আসতেছেন, সবাই তার সাথে তার প্রতি সাপোর্ট দিচ্ছেন, তার গভর্নমেন্টের প্রতি সাপোর্ট দিচ্ছেন। বাংলাদেশের যে অভাবনীয় যে একটা চেঞ্জ এসছে, একটা যে গণ অভ্যুত্থান হচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছেন। তারা মনে করেন যে এটা একটা ইউনিক মোমেন্ট বাংলাদেশের হিস্ট্রিতে, যে বাংলাদেশের সত্যিকার অর্থের রিফর্ম করার। এটাই তো আসলে প্রধান বার্তা ছিল যে বাংলাদেশের রিফর্মের প্রতি বা ইউনূস সাহেবের প্রতি তাদের যে সমর্থন, যে মিটিংগুলি আসলে মোটা দাগে বাইডেন সহ হয়েছে। হ্যাঁ, এটা মোটা দাগে এইটাই ছিল এবং তারা ফুল সাপোর্টটা জানিয়েছেন। এটা বাংলাদেশের জন্য ক্রুশিয়াল ছিল, বিকজ আপনি যদি ধরেন যে ইকোনমি তারা রেখে গেছে, খুবই ফোকলা একটা ইকোনমি। আপনি উপরে দিয়ে ডেটা দেখাচ্ছে যে আমার ইকোনমি অনেক গ্রোথ হচ্ছে, কিন্তু ভিতরের ইকোনমির সারবস্তু কিছু নাই। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খুবই লো,
তারপরে হচ্ছে অনেকের ফরেন যারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানে কাজ করতেছেন বা যাদের থেকে আমাদের চুক্তি আছে, অনেকের টাকা পয়সা দেওয়া হচ্ছে না, ফলে একটা প্রেশার আছে। ফলে প্রতিদিনের যে চ্যালেঞ্জটা, এটা তো ওভারওয়েলমিং। সেই চ্যালেঞ্জটাও পার করতে হচ্ছে, আবার ওদিক দিয়ে হচ্ছে আপনাকে দেশকে একটা ইকোনমিক গ্রোথের জায়গায় নিয়ে যেতে হবে, প্লাস দেশের স্ট্যাবিলিটি ঠিক রাখতে হবে এবং দেশের জন্য একটা সুন্দর রিফর্মের একটা মানে আপনি যে সংস্কারটা ছাত্র জনতা যেটা চাইলো সেটাও আপনার এনশিওর করতে হবে। এই যে পুরো চ্যালেঞ্জগুলো নিয়ে উনি তো ওদের সাথে কথা বলছেন এবং তাদের যে সাপোর্ট, এটা আনবিলিভেবল সবাই। এবং অনেকে এমনও হচ্ছে যে সাপোর্ট দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে উনি পারছেন না, উনি ওইখানেই বসে আরেকজনকে ফোন দিচ্ছেন। হ্যাঁ, আমি দু একটা যে মিটিং দেখলাম, এটা মানে আমার কল্পনায় নাই যে এইভাবে অপারেট হয়। হ্যাঁ, এই যে এই ধরনের উনি না হলে আমার মনে হয় না আমরা এই জিনিসটা দেখতাম বা এতটা দ্রুত এই রিকভারি হলো। আপনি যদি 2টা মাসটা দেখেন, গত 2টা মাসে মানে প্রত্যেকটা দেশেই যখন বিপ্লব হয়, বিপ্লব হলে এক ধরনের ক্যাওস তৈরি হয়, ক্যাওটিক হয়ে যায় অনেক ধরনের সমস্যা। আমি তো মনে করি যে আমাদের এই বিপ্লবের পরে এই যে একটা পিসফুল ট্রানজিশন যে হলো, এটার মূল কারণ হচ্ছে উনি এবং ইন্টারিম গভর্নমেন্ট। আপনি তো আসলে আন্দোলনটাও খুব কাছ থেকে দেখেছেন, যেটা বলা হচ্ছে যে 5 তারিখের আগে এবং পরের বাংলাদেশ আলাদা। আপনি একটু বলেছেনও, কিন্তু আবার অনেকে বলতে চায় যে সরকারের গতিটা একটু স্লো বা সরকার খুব হার্ডলি অনেক ব্যাপারে ব্যবস্থা নিতে পারছে না। আপনার এক্সপেকটেশনটা অনেক হাই। এটা বিপ্লব অনেক বড় এক্সপেকটেশন তৈরি করে, যে আপনি চিন্তা করেন যে যেই দ্রুত গতিতে হাসিনা পলায়ন করেছে, সে তো দ্রুত গতিতে তার রিফর্ম হয় না, ঠিক না? বাট আমি একটু দেখতেছি তো, মানে আজকে যেমন ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম, 2-3 ঘন্টার একটা ইন্টেন্স আলাপ হচ্ছে, ওনারা আলাপ করতেছেন, এক্সটেন্সিভলি আলাপগুলো হচ্ছে। তো আমি দেখতেছি যে সবাই প্রত্যেকে তার তার জায়গা থেকে তার সর্বোচ্চটা দিচ্ছেন। কথা হচ্ছে যে আমরা কাজটা করছি কি নিয়ে, এমন একটা ব্যুরোক্রেসি যেটা রিফর্ম হয় নাই, এমন একটা ব্যুরোক্রেসি যেটা আমরা গত স্বৈরাচারের ওই থেকেই ইনহেরিট করেছি, এটা তো রিফর্ম করতে হবে। পুলিশ অলমোস্ট ডিমোরালাইজ একটা পুলিশ। এই জায়গাগুলো নিয়ে কাজ করার ফলে আপনার মনে হচ্ছে যে কাজগুলো বুঝি গতি পাচ্ছে না, কিন্তু আপনি যদি দেখেন ইকোনমির অবস্থা যে খুব দৃশ্যমান কি খুব খারাপ হয়েছে। অনেকে অবশ্য দ্রব্যমূল্যর কথা বলেন, হ্যাঁ, বাট আপনি যদি ওভারঅল যদি বাস্কেট অফ ফুড দেখেন বা দেখেন, গত 2 মাসে কিন্তু ইনফ্লেশন কমতেছে। তাহলে আপনি বলতে চান যে ট্রেনটা সঠিক লাইনের দিকে এগোচ্ছে, খুবই সঠিক লাইনে আসছে। এবং আমাদের উচিত, আমার মনে হয় যে রিঅ্যাসেস করা, আমরা যেই পরিমাণ এক্সপেকটেশন চাচ্ছি, সেই এক্সপেকটেশনটা সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট যদি ডেলিভার না করতে পারে, কেউ পারবে না, আমার বিশ্বাস হয় না। এটা পলিটিক্যাল গভর্নমেন্টও পারবে না, আর বাংলাদেশের সিভিল সোসাইটির একদম ক্রিম লোকগুলো এখানে আছেন, ঠিক না, তারা এই গভর্নমেন্টটা চালাচ্ছে এবং তাদের দরদের কোনো অভাব নাই। তারা যেভাবে কাজগুলো করছেন, তো তারাও তো সর্বোচ্চ পেস দিয়ে কাজ করতেছেন, কিন্তু কথা আপনারা আবার ওই এই যেই এক্সপেকটেশনটা আপনি যে জায়গায় রাখছেন সেটা তো হবে না। একটা ব্যাপারে সময় নিয়ে, বিশেষ করে সরকারের মেয়াদটা কতদিন হবে এ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করে, হয়তো কেউ কেউ, যে সরকার মেয়াদটা একদম বাড়তেই থাকে কিনা। আমি বলতে পারি যে ওনাদের মূল ম্যান্ডেটটা কি এই গভর্নমেন্টের, আপনার এটা বুঝতে হবে। এই মূল গভর্নমেন্ট ম্যান্ডেট হচ্ছে সবাই চায় একটা রাষ্ট্র মেরামত হোক, সবাই রাষ্ট্র মেরামত এই গভর্নমেন্টের কাছ থেকে চায়। কেন চায়? তারা জানে যে যদি আর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তার কাছ থেকে যেই মেরামতের যে কাজগুলো তারা নাও করতে পারে, তারা উইলিংলি নাও করতে পারে, ঠিক না? আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টের শাসনের তো আমাদের বিটার কিছু অভিজ্ঞতা আছে, তারা যে সব সময় ভালো শাসন করছে তা তো না। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে এই গভর্নমেন্টের উপরে সবার যে আশা, যে এই গভর্নমেন্ট এই রিফর্মগুলো করবে, এই রিফর্মগুলো করতে হলে যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, যে আমরা একটা 6টা কমিশন করেছি, 6টা কমিশন ডিসেম্বর নাগাদ, তাদের ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তাদের রিপোর্ট দিবে। রিপোর্ট দিলে সেই রিপোর্টগুলো নিয়ে প্রফেসর ইউনূস এবং তার গভর্নমেন্ট বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবেন,
পলিটিক্যাল পার্টির বাইরেও তো স্টেক হোল্ডার আছে, বিজনেসম্যানরা আছেন, সিভিল সোসাইটি লিডার আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপ আছেন, ছাত্ররা আছেন, হ্যাঁ, ক্যাম্পাসে যে অ্যাক্টিভিজম হচ্ছে, ক্যাম্পাসে বড় বড় ক্যাম্পাস, সবার সাথে কথা হবে, কথা হওয়ার পরে মানে ওই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এদের সঙ্গে সংলাপ হবে। হ্যাঁ, তো এই যে কথার এই যে সংলাপ যে তাদের সাথে হলো, মানে এই সংলাপটা হওয়ার পরে আমরা এক ধরনের এনারাই ডিসাইড করবেন যে কতটুকু রিফর্ম আমরা নিব। আমি যদি বলি যে এই রিফর্ম করতে হবে, এত এত করতে হবে বা তো সেক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লেগে যাচ্ছে। সব রিফর্মটা তো কিছু কিছু আছে স্লো রিফর্ম, অনেক দিন লাগবে। আপনি ইচ্ছা করলেই কালকে বাংলাদেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা টোটালি চেঞ্জ করতে পারবেন না, এটা ইট টেক্স টাইম, ঠিক না? তো সেই জন্য রিয়ালিস্টিক কোন কোন রিফর্মটা করা যায়, পলিটিক্যাল পার্টিগুলো কোনটায় এমফাসিস দেন, সেটার উপরে নির্ভর করবে হচ্ছে কবে ইলেকশনটা হয়। তো ওই রিফর্মটা যখন ক্যারি আউট হয়ে যাবে তারপরে ইলেকশনের ডেট হবে। কেউ ওইখানে সত্যিকার অর্থে একটা দিনও বেশি থাকতে চান না। তারা তাদের যে কাজে, স্যার তার প্রথম বক্তৃতা বলেছিলেন, তারা তার কাজ আনন্দের সাথে করতেন এক একজন। তারা এসছেন দেশ গঠনে সাহায্য করতে, হ্যাঁ। তো সেই জন্য আপনারা এখন যদি জনগণ বলে যে দেশের অপমানে যে না আমরা আসলে পলিটিক্যাল পার্টির খুব দ্রুত ইলেকশন চাই, সেই রকমই হবে। অনেকে মনে করে যে সরকারে কি 2-3 রকম মত আছে কিনা, যেমন যারা সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছেন তাদের বক্তব্যে প্রায় একটা শোনা যায় যে যারা পেশিবাদের দোসর ছিল বা আওয়ামী লীগ, এদেরকে রাজনীতির কোনো মানে সুযোগ দেওয়া হবে না বা পুনর্বাসন করা হবে না। আবার অনেক উপদেষ্টা বা নেতাদের কথা শুনে মনে হয় যে আওয়ামী লীগেরও রাজনীতি করার সুযোগ থাকা উচিত। এই উপদেষ্টা পরিষদে কি নিয়ে কখনো আলোচনা হয়েছে? না, এটা আমি উপদেষ্টা পরিষদে এই আলোচনাটা আমি শুনি নাই। বাট একটা জিনিস কি, আওয়ামী লীগ যে একটা বড় একটা গণহত্যা হলো, আওয়ামী লীগের কোনো লিডারকে দেখেছেন যে এই গণহত্যাকে কন্ডেম করতে, বলতে যে এই যে একটা ন্যাক্কারজনক, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে মারা হয়েছে, তারা কেন মেরেছে, তারা তাদের মধ্যে অনুশোচনা নাই। তো তাহলে এদের সাথে আসলে কি ধরনের আপনি মানে এরা যে বলে যে এদের সাথে তাহলে আপনি কি ধরনের র্যাপ্রোসমা করবেন, কি ধরনের আপনি তাদের সাথে কানেক্টেড হবেন, ঠিক না? এইটা একটা তো বড় কোশ্চেন। এদের মধ্যে এমন কেউ নাই যে বলবে যে দাঁড়ায় যে আমাদের লিডার যেটা করেছেন সেটা ঠিক না, বা তার সাথে এখন দেখেন সবাই ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন যে উনি ঠিক করেছেন। একটা এত ছেলে মেয়েকে মেরেছে, একটা ছেলে কি আর্ম ছিল? এবং এটার বিচারটাও তো গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা ছেলে একজনের মৃত্যুরই তো বিচার হওয়া উচিত। সেখানে ছেলে মেয়ে, শ্রমিক, মজুর, সাধারণ জনগণ, ছাত্র তো আছেই, সবাইকে তারা খুন করেছে। তো সেটা তো অবশ্যই বাংলাদেশের ইতিহাসের জন্য, বাংলাদেশের ইতিহাসের এই বিচারটা আমাদের করতেই হবে। কারা এটা অর্ডার করলো, কেন এই ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করা হলো? প্রধান উপদেষ্টা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদেরকে বিচারে অবশ্যই হবে, অবশ্যই, এটাই তো আসলে প্রায়োরিটিতে সবার অবশ্যই কথা। অবশ্যই ন্যায় বিচারের সাথে আমাদের ছেলে মেয়েদেরকে তুমি কেন মারবা? আমাদের আলাপটা শেষ করে আনছি। তার মানে যেটা বোঝা যায় যে এখন পর্যন্ত যা হচ্ছে, যদিও মানুষের প্রত্যাশা অনেক, মানুষ হয়তো যেভাবে দ্রুত গতিতে সবকিছু চায় সেভাবে হচ্ছে না, কিন্তু আপনি যেটা মনে করছেন সরকার সঠিক পথে আছে এবং এটা একটা হয়তো একটা নতুন বাংলাদেশের দিকেই যাবে আস্তে আস্তে। নতুন বাংলাদেশকে হয়তো স্যারের কথা হচ্ছে, প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য সবচাইতে বড় অপরচুনিটি। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এটা রাষ্ট্র মেরামত করার সবচেয়ে বড় অপরচুনিটি। এটা আমরা কেউ যেন হেলায় না হারাই, আমরা যেন অস্থির না হয়ে পড়ি। আমরা সংস্কার চাই, সবাই মিলে সংস্কারের কথা বলি, আমরা সংস্কারের মধ্যে থাকি। প্রত্যেকটা বিষয়, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় যন্ত্র, প্রত্যেকটা আমাদের এগুলোকে রিফর্ম করা উচিত। এটা আমার আপনার স্বার্থে না, আমাদের ফিউচার জেনারেশনের স্বার্থে। আমার ছেলেটা যে বাংলাদেশে থাকবে সেই জন্য এমন একটা দেশে থাকে যেখানে এই অন্যায় অবিচার থাকবে না, সেখানে সে যাতে খুব প্রতি বছর সে বা যখনই ভোট হয় সেই জন্য তার ফ্রি ফেয়ার ওয়েতে তার ভোটটা এক্সারসাইজ করতে পারে, সে যত ন্যায় বিচার পায়, তাকে যেন যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে টাকা দিয়ে তার জন্য ন্যায় বিচার কিনতে না হয়, বা সেটা তার জন্য প্রোটেস্ট করার রাইট থাকে,
তো বাংলাদেশের প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ইনস্টিটিউশনই তো তারা ধ্বংস করে গেছে। তো এই ধ্বংস স্তূপের মধ্যে থেকে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, সেটা সবার আকাঙ্ক্ষা। আমি এখানে আসছি আমারও এই একটা কারণেই। ওনারা যারা আসছেন এক একজনের ব্রিলিয়ান্ট ক্যারিয়ার ছিল, সমস্ত ক্যারিয়ার থেকে ওনারা এখানে আসছেন, তারা দেশকে কন্ট্রিবিউট করতে চান, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চান। শেষ করে একটু প্রশ্ন আগে আলোচনায় ভুলে গেলাম আমি। আমরা যেহেতু অনেক দিন থেকে আপনি সাংবাদিকতা আছেন, আমরাও করছি সাংবাদিকতা, মিডিয়া সংস্কার নিয়েও এক ধরনের আলোচনা চলছে, যেটা বোঝা যায় আসলে তো গত 15 বছর যদি আমি মোটা দাগে বলি, বাংলাদেশের মিডিয়া আসলে ব্যর্থ হয়েছে সঠিক সংবাদ সামনে নিয়ে আসতে। অনেক কারণ আছে, অনেক ব্যাপার আছে। এখন একটা মিডিয়া সংস্কারের কথাও বলা হচ্ছে। আসলে মিডিয়াতে কি ধরনের সংস্কার, এটা কোনো আইডিয়া আছে আপনার, কি ধরনের সংস্কার? না, মিডিয়াতে তো অনেকগুলো কালাকানুন ছিল, আপনি জানেন। কালাকানুনগুলো আমাদেরকে বাধাগ্রস্ত করেছে জার্নালিজম করতে। আর এট দ্য সেম টাইম কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারও ছিল যেগুলো নিজ থেকেও দাসত্ব করেছে। হ্যাঁ, একে তো উইলিংলি তো আছেই, যারা ফিনান্সিয়াল গেইনের কারণে সোসাইটিতে অনেক বড় কিছু করতে পারবে, সে অনেক টাকা পয়সা বানাতে পারবে বলে এক ধরনের, তো আমরা যেটা বলি যে চামচামি করা, সেগুলো তো আমরা দেখেছি। কিন্তু মিডিয়া রিফর্মটা খুবই জরুরি। কি এই জন্য জরুরি, যাতে আমরা সবাই এমন একটা মিডিয়া ওয়ার্ল্ড পাই যেখানে কোনো ভয় ভীতি থাকবে না। আপনি যাতে আপনার জার্নালিজমের, আপনার হার্ড ওয়ার্ক করে যেই সত্যটা আপনি জানবেন, সেটার জন্য সবাইকে জানাতে পারেন। সেটাই, কেউ যেন আপনাকে ফোন করে না বলে যে এই তুমি এই নিউজটা সরাও, বা এমন কোনো আইন না থাকে যা আপনার জার্নালিজমকে বাধাগ্রস্ত করে। এটা আমাদের সবার চাওয়া, আমারও চাওয়া, আপনারও চাওয়া। আমরা এই যে এত বছর ধরে ফাইট করতেছি সেটার জন্যই। তো সেই জন্য আমরা মনে করি যে মিডিয়া ফ্রিডমটা খুবই জরুরি, মিডিয়া কমিশনটাও খুবই জরুরি, এবং সেই অনুযায়ী আসলে আমাদের নিজেদেরও এখন ডিবেটটা করা উচিত। আমরা আমাদের পত্রিকাগুলোতে ডিবেট করা উচিত, আমরা কি ধরনের মানে কমিশন চাই, কি ধরনের আমাদের মিডিয়া ফ্রিডমটা কীরকম হওয়া উচিত, এটা যাতে খুবই ইনস্টিটিউশনালাইজ হয়, যাতে এটা আরও 100 বছর টিকে থাকে। আপনারা আমেরিকায় দেখেন, তাদের ফাউন্ডিং ফাদাররা যেই ধরনের বিল অফ রাইটস এনেছেন, সেই সময়ে যে প্রেস ফ্রিডম বা ফ্রিডম অফ স্পিচের যে কনসেপ্টটা এনেছেন, সেই 1775, 1780-90-এর দিকে, ওই সময় যে ডিবেটগুলো করেছেন, সেই ফ্রিডমটা কিন্তু এখনও এরা এনজয় করে 200 বছর ধরে এনজয় করতেছে, 200-250 বছর। অথচ আমরা একটা 53 বছরের একটা দেশ পেলাম, কিন্তু এখনও আমাদের এই গভর্নমেন্ট আসলে ভয়ে থাকি যে আমার মিডিয়া ফ্রিডমটা আমি পাবো কিনা। আমাদের তরফ থেকে আমি বলতে পারি, আমরা প্রায় 60 দিন, এই প্রায় 2 মাসের গভর্নমেন্ট, এটা এই 2 মাসে এই গভর্নমেন্ট ইনস্যুর করতে পেরেছে বাংলাদেশের প্রত্যেকটা মানে মিডিয়া, আমি ইন্ডাস্ট্রি বলতে পারবে না যে তার মিডিয়া ফ্রিডমে আমরা বাধা হয়ে দাঁড়িয়েছি। তা আমরা সবার জন্য চাই আপনারা মিডিয়া ফ্রিডমটা এখানে ফ্লারিশ করুক, ব্রিলিয়ান্ট জার্নালিজম হোক। আমরা অনেক কিছু এই গত পতিত স্বৈরাচার কী কী আকাম কুকাম করেছে সেটাও যেমন আপনারা জানান। আমরা যদি ভুল ভ্রান্তি করি, আমাদেরকেও ক্রিটিসাইজ করেন, বলেন যে আপনারা সঠিক পথে নাই, এই আপনারা বেঠিক করতে যাচ্ছেন। এটা স্যার প্রফেসর ইউনূস এডিটরদের সাথে উনি এটা বলেছেন, এবং আমরা চাই যাতে সত্যিকার রেসপন্সিবল জার্নালিজম হোক। ধন্যবাদ শফিক ভাই আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখান থেকে বিদায় নিচ্ছি। আমরাও চাই যে বাংলাদেশটা আসলে বদলে যাক। বদলের অনেক স্লোগান হয়েছে এদেশে, কিন্তু আসলে ওইভাবে কখনো বাংলাদেশ বদলায়নি। কিন্তু 5ই আগস্ট যে একটা নবযাত্রা শুরু হয়েছে, আমরা চাই যে আসলে এই বাংলাদেশে সত্যিকারের পরিবর্তন আসুক। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ।